মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো। বেনজিরকে ফেরতের বিষয়ে এখনো জবাব দেয়নি দুবাই। সীমান্তে পুশিনে ব্যর্থ ভারত, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি, আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল, মাতমে কারবালার স্মরণ, নফল রোজা ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। উৎপাদন ব্যয় বাড়লেও কমছে চাহিদা। দ্বিমুখী সংকটে দেশের সিমেন্ট শিল্প, নীতি সহায়তার তাগিদ সংশ্লিষ্টদের। বিল্ডিং না তৈরি হয় তাহলে আমাদের এই মেটেরিয়ালস তো বিক্রি হয় না। বিক্রিটা একবারে কম স্টকে মাল থেকে যাচ্ছে না। মেগা প্রজেক্ট, তারপরে এডিপি বাস্তবায়ন যদি ত্বরান্বিত হয়, প্রচুর টাকা এডিপি দেওয়া আছে, কিন্তু এটা তো বাস্তবায়ন কম। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে 589, নিখোঁজ শত শত, বাড়ছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ও চীনে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7:47 সরকার প্রধানকে বহনকারী বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে নামে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী পরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপির সিনিয়র নেতারাও দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান। বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল 5:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। একই ফ্লাইটে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ সফর সঙ্গীরা। সরকার প্রধান হিসেবে এটাই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া, প্রতিটি ক্ষেত্রে কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে এই আগ্রহের কথা জানিয়েছে দেশটি। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার এই 3 দিনের সফরে সই হয়েছে বেশ কটি চুক্তি আর সমঝোতা স্মারক। দর্শক, বেইজিং থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মারুফুর রহমান। চীন সফরের শেষ দিনে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে, যেখান থেকে আশ্বাস আসে বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায়িক থাকবে না, বরং এটি দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপ নেবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, এই সফর শুধু ঐতিহাসিকই নয়, দুই দেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছেন, China will be a trustworthy friend in the development. আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে বেইজিং। এছাড়া বাংলাদেশ মিয়ানমার চীনের সংযোগে ইকোনমিক করিডোরের আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো। প্রতিরক্ষা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করতে প্রথমবারের মতো একমত হয়েছে
করেছে দুই দেশ। এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেইলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। এছাড়া ব্রিক্সের সদস্য হতে বাংলাদেশ আবেদন করলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এর আগে তারেক রহমান চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক এবং পুরো সফরকে ঐতিহাসিক বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আরো বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে চীনের এই সফরে, যা বাংলাদেশকে ভূরাজনীতিতে অনেকখানি এগিয়ে নেবে বলে মনে করছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরতের বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই দেশটি জবাব দেবে এমনটাই আশা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক আয়োজনে এই আশাবাদ জানান তিনি। বলেন, ভারতে বাংলাদেশের কোনো নাগরিক থাকলে এবং তাদের তালিকা পেলে যাচাই বাছাই করা হবে। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে অবৈধ পুশ ইন চেষ্টা চালাচ্ছে ভারত, সতর্ক বিজিবি ও স্থানীয়রা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও দাবি করেছে যে 10,000 নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বাংলাদেশে কাউকে পুশ ইন করতে দেয়া হয়নি। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশি কেউ থাকলে ভারত তালিকা দিলে যাচাই বাছাই করা হবে। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি, আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। জানান, শহীদ উসমান হাদি হত্যার আসামিদেরও দ্রুত দেশে ফেরানো হবে। এছাড়া বেনজিরের বিষয়ে নথিপত্র পাঠানো হলেও আরব আমিরাত নতুন করে কিছু জানায়নি। মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে। আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবাসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নির্মূল বর্তমান সরকারের অঙ্গীকার। তা বাস্তবায়ন করতে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। গুমের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। যারা গুমে জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করা হবে, এমনটাই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আয়োজনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন গুমের শিকার পরিবারের সদস্যরা। গুমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। তুলে ধরেন নিজেদের অবর্ণনীয় কষ্টের কথা। হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেককে ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার অধিবেশনে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গণভোট মেনে না নেয়ায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তারা কোন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের
জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? শহীদ ওসমান হাদির বিচার নিয়ে সরকার নয় ছয় করছে, প্রতারণার আশ্রয় নিচ্ছে। বর্তমান সরকারের হাদি হত্যার বিচারের সদিচ্ছা নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিএনপি সরকারের সময় যত সীমান্ত হত্যা হয়েছে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। বলেন, আগামীতে সীমান্তে যাতে একটি হত্যাও না হয় সেটাও বিএনপি সরকারকে নিশ্চিত করতে হবে। ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার নয় ছয় করছে এবং সরকার হলো এখানে প্রতারণার আশ্রয় নিচ্ছে। সরকারের সদিচ্ছা নাই। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন আবার রাজপথে তখন বলবে মত করো কেন। বিএনপি সরকারের সময় যত সীমান্ত হত্যা হয়েছে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদেরকে উপযুক্ত সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল আর মাতমে কারবালা স্মরণ করল শিয়া সম্প্রদায়। নফল রোজা সহ ইবাদত বন্দিগিতে ইমাম হোসেনের শাহাদাতের শোক পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পুরান ঢাকার ইমামবাড়া থেকে বের হয় আশুরার প্রধান তাজিয়া মিছিল। কালো পোশাকে খালি পায়ে শোকের পতাকা হাতে নিয়ে হাই হোসেন মাতম তুলে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণ থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। 61 হিজরিতে কারবালায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। সেই থেকে 10 মুহররম মুসলিম বিশ্বের ত্যাগ ও শোকের প্রতীক। চারদিকে এখনো থমথমে বিষাদের সুর, বুকে হাত চাপড়ে পিঠে জিঞ্জির আঘাত করে নিজেদের রক্ত ঝরিয়ে কারবালার সেই চরম নির্মমতাকে অনুভবের চেষ্টা করেন অনেকে। এই মিছিলটা আমরা এই জন্য বের করি যে মানুষ জাগ্রত হোক, কারবালার দিকে দৃষ্টি ফেরাক, যেন কারবালা কি ঘটেছিল কারবালা থেকে শিক্ষা নেক, কারবালা তোমার বারবার না আসে। সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম প্রতিরোধ করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে শান্তি, সুষ্ঠু শান্তি শৃঙ্খলা ও একটি সুন্দর সমাজ গড়ার প্রতি ব্যত্যয় করি আজকের এই দিন থেকে। হাজারো মানুষের অংশগ্রহণে ইমাম হোসেনের সমাধিসৌধের আদলে তৈরি তাজিয়া নিয়ে মিছিল চলে নগর জুড়ে। যুদ্ধক্ষেত্রের সেই আবহ ফুটিয়ে তুলতে মিছিলে রাখা হয় প্রতীকী তীরবিদ্ধ ঘোড়া দুলদুল। ইসলাম বাঁচানোর জন্য তিনি শহীদ হয়েছিল, সেই ধারায় আমরা মনে শোক রেখে তার জুলুসে আমরা অ্যাটেন্ড হচ্ছি। কারবালার সেই মরু প্রান্তরে কোরবানি দিয়েছিলেন, এতে রক্ষা হয়েছে মানবতা, মানবিক মর্যাদা, কোরআন এবং ইসলাম। ইমাম হোসেনের কাফেলায় যে পশুরা ছিল, যে আপনার ঘোড়াগুলা ছিল, তারাও যুদ্ধ অংশগ্রহণ করেছে। আশুরা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। লালবাগ, আজিমপুর হয়ে জিগাতলায় গিয়ে শেষ হয় ইমামবাড়ার তাজিয়া মিছিল। শোককে শক্তিতে পরিণত করার শিক্ষা নিয়ে প্রতি বছরই ফিরে আসে 10ই মুহররম। শুধু পুরনো ইতিহাসকে স্মরণ করাই নয়, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় এই মুহররম। সাধারণ যারা রয়েছেন তারা সবাই সেই শিক্ষাকেই গ্রহণ করতে চান হৃদয় দিয়ে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে কমছে চাহিদা। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি প্রকল্পের ধীর গতির পাশাপাশি কমে গেছে বেসরকারি বিনিয়োগ। আর এসব কারণে দেশের সিমেন্ট শিল্প পড়েছে দ্বিমুখী সংকটে। উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি থাকছে অব্যবহৃত। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নীতিগত সহায়তা না পেলে দেশের অন্যতম বৃহৎ এই শিল্প খাত পড়ে যাবে আরও গভীর সংকটে। রিশাদ হাসানের প্রতিবেদন। অবকাঠামোগত উন্নয়ন থেকে মেগা প্রকল্প, ব্যক্তিগত নির্মাণ থেকে শুরু করে আবাসন, প্রতিটি জায়গায় সবচেয়ে জরুরি সিমেন্টের উপস্থিতি। এক কথায় বলা যায়, সিমেন্ট দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের অন্যতম প্রধান উপাদান। তবে একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে ক্রমাগত বাজারে চাহিদা হ্রাস, ফলে এই সিমেন্ট শিল্প এখন যেন দ্বিমুখী চাপে। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি উন্নয়ন প্রকল্পে ধীরগতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা আর ব্যক্তি পর্যায়ের বাড়ি নির্মাণ কমে যাওয়ায় সিমেন্টের চাহিদা কমেছে উল্লেখযোগ্য হারে, যার প্রভাব পড়েছে দেশের প্রায় সব সিমেন্ট কারখানায়। আগে যদি যে সিমেন্ট আপনার 20 বস্তা বিক্রি হতো,
সেটা যদি আপনি তুলনা করে 20 বস্তার জায়গায় ধরেন 2 বস্তা বিক্রি হচ্ছে, অনেক পার্থক্য। আগে যেরকম মানে প্রয়োজন হচ্ছিল কনসেন্ট্রেশনের কাজে, ওগুলো হচ্ছে না, সেজন্য এখন বিক্রিটা একবারে কমোডিটি স্টকে মাল থেকে যাচ্ছে না। প্রাপ্ত তথ্যমতে দেশে মোট কারখানা 40টি, উৎপাদন সক্ষমতা 8 কোটি 60 লাখ টন। 2025 সালে বিক্রি হয় 3 কোটি 97 লাখ 90 হাজার টন, আর চলতি বছরের প্রথম 3 মাসে বিক্রি কমেছে 3%, যার প্রভাব স্পষ্টতই ফুটে উঠেছে খুচরা বাজারে। বহির্বিশ্বের পরিস্থিতিও খারাপ, যার জন্য আমাদের বাংলাদেশের পরিস্থিতিও খারাপ। জমিও মানুষে ঠিক মতন বিক্রি করতে পারে না, অনেকে কাজ করতে পারে না, কষ্ট করে আছে। আর আমাদের ব্যবসার গতি ওইরকম ভাবেই চলতেছে। বিল্ডিং না তৈরি হয় তাহলে আমাদের এই মেটেরিয়ালসটা বিক্রি হয় না। একটা বিল্ডিং করতে গেলে আপনার রড লাগবে, সিমেন্ট লাগবে। এখন তাদেরই বসে রয়েছে, আমরা তো বসে থাকবো। সমস্ত কোম্পানির প্রোডাকশন অর্ধেক করতে বাধ্য হচ্ছে, বাজারে ডিমান্ড নাই দেখা। তাই বাজারে ডিমান্ড নাই কেন, আমাদের সেলস নাই। এখন অ্যাপার্টমেন্টের ব্যবসা এরকম না, আমাদের বেচা কেনা কম। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশের সিমেন্ট কারখানাগুলো মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি এখন অব্যবহৃত। অন্যদিকে ক্লিংকার, স্ল্যাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসামের মতো আমদানি নির্ভর কাঁচামাল আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি যেমন বেড়েছে, তেমনি টাকার অবমূল্যায়নে বেড়েছে উৎপাদন ব্যয়। মেগা প্রজেক্ট, তারপরে এডিপি বাস্তবায়ন যদি ত্বরান্বিত হয়, প্রচুর টাকা এডিপি দেওয়া আছে, কিন্তু এটা তো বাস্তবায়ন করা কঠিন। আমাদের যে কাঁচামাল আমদানিতে যে ডিউটি ট্যাক্স আছে, এগুলো যদি তারা সহজ করে তাহলে ভালো হয়। উদ্যোক্তাদের দাবি, অবকাঠামো উন্নয়ন প্রকল্পে গতি ফিরিয়ে আনা, আবাসন ও নির্মাণ খাতে বিনিয়োগ বাড়ানো, কর শুল্ক কাঠামো পুনর্বিবেচনা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে। অন্যথায় বিপুল উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও দেশের অন্যতম বৃহৎ এই শিল্প খাত পড়বে আরও গভীর সংকটে। রেশাদ হাসান, নিউজ 24, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। ঘাতক গণপিটুনিতে নিহত হলেও হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি স্বজন ও এলাকাবাসীর। আর পুলিশ জানায়, এই ঘটনার তদন্ত চলছে। 18 বছরের জুনায়েদ ইসলাম সিফাত 12 বছর বয়সে বাবাকে হারান। 7 বছরের ব্যবধানে এখন হারালেন মা ও 3 বোনকে। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন সিফাত। একটি দোকানে কাজ করে কিছু আয় করতেন, পাশাপাশি সহযোগিতা করতেন স্বজন ও স্থানীয়রা। এখন তিনি কঠিন বাস্তবতার মুখোমুখি। 11টার দিকে দোকান থেকে কল দিয়েছে, তোর বাসায় মনে কি হয়েছে, তাড়াতাড়ি একটু বাসায় আসি। তো দেখি আম্মু রান্না করে করছি, রক্তাক্ত অবস্থায়, আর 3 বোন ভিতরে 3 জন। হে যে লোক ছিল, হে লোকতে কাছে মানা দিছে, হেরে বলে জিজ্ঞাসা পুলিশেরা, তুমি কি লাগাইছো? আমি একবার বানা ছিলাম, এখন বানা থাকতাম আইছি। খুনি নির্দিষ্ট কারণ এবং খুনির সাথে আর কেউ জড়িত আছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখে আমাদেরকে জানাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। দায়ের হয়েছে মামলাও। সাসপেক্ট অ্যাকিউজড সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। আমরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে তদন্ত করতেছি। চিকিৎসক বলছেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মাথায় আঘাতের চিহ্ন ছিল, তারপর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আমরা ভেজাল সব কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে রায়পুরের টিনহাটা সংলগ্ন এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর গণপিটুনিতে ঘাতকও প্রাণ হারান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে বাঁচানোর আকুতি। নিহতের সংখ্যা এখন 589, আহত 3000। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে এরই মধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের সহায়তা। উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়াদের জীবিত উদ্ধারে গুরুত্বপূর্ণ আগামী কয়েক ঘন্টা। মাটির সঙ্গে মিশে গেছে সুবিশাল ভবন, তার নিচে চাপা পড়েছে শত শত মানুষ, যেখান থেকে ভেসে আসছে প্রাণ বাঁচানোর আকুতি। তাদের উদ্ধারের নিরলস চেষ্টা উদ্ধারকর্মীদের। সহায়তায় যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল। জোড়া ভূমিকম্পের পর এই দৃশ্য এখন ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে।
ভূমিকম্পের একদিন পার হলেও বাড়ছে নিহতের সংখ্যা। উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়াদের জীবিত উদ্ধারে আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমে অনেক ক্ষতি হয়েছে, পূর্বেও অনেক ক্ষতি হয়েছে, দক্ষিণে ততটা নয়। আমরা এমন জায়গা খুঁজি যেখানে এখনো অনুসন্ধান করা হয়নি। 1900 সালের পর ভেনেজুয়েলায় এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে 250টি ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে, যার মধ্যে 100টি উত্তরাঞ্চলীয় লা গুয়াইরায়। এ রাজ্যে হতাহতের সংখ্যাও বেশি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে পড়তে পারে অক্ষত ভবনগুলোর উপর। এই ভয়ে অনেকেই নিজ ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় আছেন অনেকে। আমি জানি না কি করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সে ফিরে আসে। আমি জানি না তিনি কোথায় আছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির সরকার, তাই ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও নিরাপদ আশ্রয় দিতে হিমশিম খাচ্ছে দেশটি। এ অবস্থায় আর্থিক ও লজিস্টিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কাতার, মেক্সিকো, ভারত, চীন, রাশিয়া সহ বিশ্বের বহু দেশ। আফরিন মৌ, নিউজ 24। চীনের রাজধানী বেইজিং এর সবচেয়ে উঁচু ভবনে আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শুক্রবার স্থানীয় সময় বিকেলেই ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ভবনটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, এমনকি দুর্ঘটনার কারণও জানা যায়নি। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে বিমানের নিবন্ধন নম্বর থেকে ধারণা করা হচ্ছে এটি হালকা স্পোর্টস বিমান। 109 তলা সিটিক টাওয়ারটি চায়না জুন নামে পরিচিত। এই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।